ইউএফআই। আমি আমার টেন্স সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের একটি চার্টের মাধ্যমে উপস্থাপন করেছিলাম কিভাবে 3টি টাইম এবং 4টি অ্যাসপেক্টস সহকারে টেন্সের মোট 12টি রুলস গঠিত হয়। আর সেই 12টি রুলস এর একটি রুল প্রেজেন্ট সিম্পল নিয়ে আমরা আলোচনা করব। আমি আমার এই টেন্সের সিরিজটি আপনাদের কাছে এমন ভাবে উপস্থাপন করব যাতে আপনারা একটি ভাষা শেখার 4টি মূল ক্রাইটেরিয়া রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং এই 4টি ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল বর্তমানে যে সমস্ত কাজ স্বাভাবিকভাবে সংগঠিত হয় সেই সমস্ত কাজ বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স এর ব্যবহার হয়। ফর্ম বা গঠন, কিভাবে একটি প্রেজেন্ট সিম্পল বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে কর্তা, বাক্যে যিনি কাজ করছেন তাকে বলা হয় সাবজেক্ট। এক্ষেত্রে একটি বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে। ভার্ব মানে হলো কাজ। সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে সেটিকে বলা হয় ভার্ব, অথবা বাক্যে যে কাজটি সংঘটিত হচ্ছে সেটিকে বলা হয় ভার্ব। V1 মানে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। আমরা সচরাচর ইংরেজিতে ভার্বের 3টি ফর্ম নিয়ে কাজ করি, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটি প্রেজেন্ট সিম্পল টেন্সে সর্বদা ব্যবহার হয়। অবজেক্ট মানে হলো কর্ম। সাবজেক্ট বা কর্তা যে কাজ যেটির মাধ্যমে কাজ করছে, যেটিকে ধারা কাজ করছে সেটিকে বলা হয় অবজেক্ট অথবা কর্ম। এক্সটেনশন মানে হলো একটি বাক্যকে দীর্ঘায়িত করার জন্য, বড় করার জন্য আপনি যে অতিরিক্ত তথ্য যুক্ত করবেন সেগুলোকে বলা হয় এক্সটেনশন। চলুন দেখে নিন কয়েকটি ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার কিন্তু শুধুমাত্র দুটি ক্ষেত্রে হয়। একটি হচ্ছে হ্যাবিটস এন্ড রুটিনস বোঝাতে, মানে অভ্যাস অথবা নিয়মিত কাজ বোঝাতে, আর একটি হচ্ছে ফ্যাক্টস মানে বাস্তব বা চিরন্তন সত্য বোঝাতে। আসুন আমরা দেখি হ্যাবিটস এন্ড রুটিনস এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়েছে। যেমন আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, আমি পান করি কফি মানে আমি কফি পান করি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে কফি পান করি। তার মানে এটি আমার একটি নিয়মিত কাজ, প্রতিদিন সকালে। এটা একটি রুটিন বা অভ্যাসে পরিণত হয়েছে। তো এটি অবশ্যই প্রেজেন্ট সিম্পল। যেমন সাবজেক্ট আই ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম, কফি হচ্ছে অবজেক্ট, এভরি মর্নিং এটাকে আপনি এক্সটেনশন বলতে পারেন বা এটা একটি নিয়মিত কাজ বোঝাচ্ছে। তবে এদেরও পার্সন স্পিচ রয়েছে, আমি আজ ওই আলোচনায় জানলাম। তারপরে দেখি জামিল গোস। এখানে জামিল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি। এরপরে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে, মানে ভার্বের সিঙ্গুলার ফর্মে পরিণত করা হয়েছে। কখন এস অথবা ইএস যুক্ত হয় চলুন একটু চার্টের মাধ্যমে সেটা আগে জেনে নিই। এইখানে একটু চার্টে আপনি দুটি অংশ দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে আই, ইউ, উই, দে, মানে এগুলো হচ্ছে প্রনাউন। এই সমস্ত প্রনাউনের পর ভার্বের যে ফর্ম রয়েছে প্লুরাল ফর্ম, সেটি থেকে যাবে, যেমন ওয়ার্ক, গো, বক্স, বেবি, প্লেস। আর যদি আপনি প্রনাউন হি, শি, ইট অথবা কোনো ব্যক্তির নাম দেখেন সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এস কখন, ইএস কখন। একটি শব্দের শেষে যদি ও দিয়ে শেষ হয় তবে এই ক্ষেত্রে ও এর আগের অক্ষরটি কনসোনেন্ট হতে হবে, অথবা এক্স দিয়ে, জেড দিয়ে, এস সি এইচ দিয়ে যদি শেষ হয় তবে ওই শব্দের শেষে ইএস যুক্ত করতে হবে। যেমন গো, গো এ ও দিয়ে শেষ হয়েছে এবং ও এর আগে একটি কনসোনেন্ট রয়েছে তাই গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। বক্স, বক্সে এক্স দিয়ে শেষ হয়েছে তাই ইএস যুক্ত হয়েছে। বেবি, এই ক্ষেত্রে একটু এক্সেপশনাল। ওয়াই দিয়ে যখন একটি শব্দ শেষ হবে, ওয়াই এর আগের শব্দটি যদি কনসোনেন্ট হয় তবে ওয়াই কে আই এ পরিণত করতে হবে এবং ইএস যুক্ত হবে। যেমন বেবি থেকে বেবিস, ওয়াইটি কিন্তু আই হয়ে গিয়েছে। তারপরে প্লে থেকে প্লেস, প্লে এর ওয়াই এর আগে কিন্তু অক্ষরটি ভাওয়েল, কনসোনেন্ট নয়। যদি কনসোনেন্ট হতো ইএস যুক্ত করতাম, কিন্তু এখানে হলো ভাওয়েল এ তাই অনলি শুধুমাত্র এস যুক্ত করে এটিকে সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। এবার আসুন আমরা বাকি সব এক্সাম্পলস গুলো দেখিনি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন চিলড্রেন অফেন প্লে ভিডিও গেমস আফটার স্কুল। শিশুরা, মাথায় রাখবেন সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কিন্তু প্লুরাল হবে, তার মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। চাইল্ড হলো সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল ফর্ম। তাহলে চিলড্রেন অফেন প্রায় প্লে ভিডিও গেমস, ভিডিও গেম খেলে আফটার স্কুল, মানে স্কুলের পর বা স্কুল ছুটির পর তারা প্রায় ভিডিও গেম খেলে। তাহলে এটা একটা বাচ্চাদের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার হয়েছে। এবার আসুন ফ্যাক্টস এর দিকে যায়, মানে যে সমস্ত ঘটনা চিরন্তন সত্য বা বাস্তব
কোন একটা ব্যক্তির বিষয়ে, একটি প্রকৃতির বিষয়ে, সে সমস্ত বিষয়ে অবশ্যই আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করবেন। যেমন তারেক ওয়ার্কস অ্যাজ আ টিচার, তারেক শিক্ষক হিসেবে কাজ করেন। তাহলে আমি তারেকের ব্যাপারে জানি যে আমার একজন পরিচিত মানুষ, সে শিক্ষক হিসেবে কাজ করেন, তার পেশা শিক্ষক। তবে অবশ্যই ওই বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। ওয়ার্ক তারেক, আর যেহেতু একটু ব্যক্তি নাম, ভার্বের সাথে অ্যাস আপনাদেরকে এস যুক্ত হবে বললাম, তো অ্যাস যুক্ত হয়ে ওয়ার্কস হয়েছে। এবার 2 নাম্বার, তানভীর সিংস ভেরি ওয়েল। এই জায়গায় দেখুন তানভীর, এটা আমি গান করছি, নিজের ঢোল নিজেই পিটাইলাম। আচ্ছা, তানভীর সিংস ভেরি ওয়েল, তানভীর খুব ভালো গান করে। বিষয়টি যদি আপনাদের কারো কাছে সত্য হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই অন্য কাউকে বলতে পারবেন যে ইয়েস, তানভীর সিংস ভেরি ওয়েল। আমি আশা করবো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই আসলে সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আপনি এই বাক্যটি কমেন্ট সেকশনে ব্যবহার করতে পারবেন। তারপর আসি, আর্থ revolves around the sun, মানে যেটা প্রকৃতির বিষয়ে সত্য ঘটনা, সেটা হলো পৃথিবী revolves, পৃথিবী যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, একটি বস্তু জাতীয় বিষয় আমরা ধরি, আর revolves মানে হচ্ছে ঘুরে, ভার্বের সাথে as যুক্ত হয়েছে, around the sun সূর্যের চারপাশে ঘুরে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা অতীতেও সত্য ছিল, এখনো সত্য, ভবিষ্যতেও সত্য থাকবে। তো চিরন্তন সত্যের ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সকে ব্যবহার হবে। যেমন এই যে দেখুন, Earth revolves around the sun. তো সাইন্টিফিক ফ্যাক্টস অথবা ন্যাচারাল ফ্যাক্টস, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করবেন। কারণ প্রফেশন বোঝাতে, যেমন আমার স্টুডেন্ট, তো আমি একজন ছাত্র, তাহলে এই ক্ষেত্রে এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার হয়েছে। আশা করি আপনারা এই পার্টটি, প্রেজেন্ট সিম্পল টেন্সটি কিভাবে ব্যবহার হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সেটি ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে যে সমস্ত কাজ চলমান বা গতিশীল, ওই সমস্ত কাজ বোঝাতে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারেন। তবে এর বাইরেও এর আরো 3টি ব্যবহার রয়েছে, যা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের টোটাল যে 4টি ব্যবহার রয়েছে সে সম্পর্কে জানব। ফর্ম বা গঠন, কিভাবে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে হলে কর্তা, বাক্যে যাকে দ্বারা একটি কাজ সংগঠিত হচ্ছে বা যিনি কাজ করছেন তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা। এম ইজ আর, এদের বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এদের নিজস্ব কোনো অর্থ নেই, বরং এরা বাক্যে বসে বাক্যে অর্থ প্রদান করে। প্লাস ভার্ব, ভার্ব মানে যে কাজটি হচ্ছে বা কর্তা যে কাজটি করছে সেটিকে ভার্ব বলে। তবে এই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যেটি যোগ করার পর কাজের গতিশীলতা বা চলমান প্রক্রিয়াকে বোঝানো হয়। প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম। সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে অথবা যেটিকে উদ্দেশ্য করে করছে সেটিকে বলা হয় অবজেক্ট। প্লাস এক্সটেনশন, এক্সটেনশন মানে আপনি এক বাক্যে যে অতিরিক্ত তথ্য সংযুক্ত করবেন সেই অতিরিক্ত তথ্যকে বলা হয় এক্সটেনশন। সাবজেক্ট ভেদে এম ইজ আর এর আলাদা আলাদা ব্যবহার রয়েছে, চলুন প্রথমে সেটা জেনে নিই। একটি চার্টে দেখতে পাচ্ছেন আই, সাবজেক্ট যদি আই হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে এম ব্যবহার করবেন, আর এম শুধুমাত্র আই এর সাথে ব্যবহার হয়। সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন একজন ব্যক্তির নাম, এদেরকেও থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়, তবে এরা প্রোনাউন। তো কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম হয়, এরপর অবশ্যই ইজ বসবে। সাবজেক্ট যদি উই, ইউ, দে অথবা প্লুরাল বা একের অধিক বোঝায়, তবে এর ক্ষেত্রে এরপর আর বসবে। আসুন প্রথম ব্যবহারটা জেনে নিই। অ্যাকশনস হ্যাপেনিং নাও, যে কাজটি এখন সংঘটিত হচ্ছে। at the time of speaking মানে যিনি একটি কাজের কথা বর্ণনা করছেন, উনি কথা বলার সময় ওই কাজটি সংঘটিত হচ্ছে। এই সমস্ত কাজ আপনি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করবেন। যেমন I am drinking water right now, আমি এখন পানি পান করছি। তাহলে এটা আমি যখন কথা বলছি সে সময় কিন্তু আমি পানি পান করছি। যেমন সাবজেক্ট I am অক্সিলিয়ারি ভার্ব, ড্রিঙ্ক এর সাথে আইএনজি যুক্ত হয়ে ড্রিঙ্কিং হয়েছে। ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, আইএনজি যোগ হয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়েছে। ওয়াটার সেটি হলো অবজেক্ট, এবং রাইট নাও এটি এক্সটেনশন বলতে পারেন। আবার এদেরও পার্টস অফ স্পিচ রয়েছে, তবে আমি আজ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আরেকটি উদাহরণ দেখুন, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে ধরুন পাশে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি যদি বলি বাইরে বৃষ্টি হচ্ছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে বলতে পারি ইট ইজ রেইনিং আউটসাইড। এখন দেখুন বৃষ্টি কিন্তু আমি ঘটাচ্ছি না, বৃষ্টি আল্লাহ প্রদত্ত,
প্রাকৃতিকভাবে ন্যাচারালি বাইরে হচ্ছে, তো এই ক্ষেত্রে অবশ্যই যেটি নিজে নিজে সংগঠিত হচ্ছে সেটির ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়। নাম্বার 2, টেম্পোরারি অ্যাক্টিভিটিস, যে কাজগুলো সাময়িক ভাবে সংগঠিত হয়, কিছু সময়ের জন্য হয়, সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবে। যেমন মাই সিস্টার ইজ স্টেইং উইথ আস ফর আ উইক, আমার বোন আমাদের সাথে আছে 1 সপ্তাহ ধরে, বা 1 সপ্তাহ ধরে আমার বোন আমাদের সাথেই আছে। তার মানে ধরুন আমি আমার ভাগ্নেকে নিয়ে বাইরে গেলাম, তো আমার যারা পরিচিত তারা জিজ্ঞেস করে, তোমার বোন এসেছে কয়দিন হচ্ছে, কতদিন হচ্ছে? তো আমি বলি এই 1 সপ্তাহ হচ্ছে। তার মানে সে এসেছে মাত্র 1 সপ্তাহ হচ্ছে, সে অবশ্যই কিছুদিন পর হয়তো চলে যাবে। তো তার এখানে সাময়িক যে থাকতে এসেছে ওই বিষয়টি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্ণনা করতে পারি। এরপর I am watching a TV series nowadays, আমি আজকাল একটি টিভি সিরিজ দেখছি। ধরুন আপনার বন্ধু জিজ্ঞেস করলো, তুমি কি করছো বাসায় কি করো তুমি? তো তুমি উত্তরে বলতে পারো, আমি একটি টিভি সিরিজ দেখছি। কিন্তু এটা এমন নয় যে আপনার বন্ধু যখন আপনাকে জিজ্ঞেস করেছে আপনি তখন দেখছেন না, বরং এটা যে আপনার নিত্যদিনের একটি কাজে পরিণত হয়েছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বলতে পারেন ওয়াচিং আ টিভি সিরিজ নাওয়াডেজ। এরপর আসে চেঞ্জেস দ্যাট আর টেকিং প্লেস নাও। চেঞ্জেস মানে পরিবর্তন হয়ে নতুন অবস্থা ধারণ করেছে, মানে পরিবর্তন হয়ে আরেকটি অবস্থায় ধারণ করেছে, সেই ক্ষেত্রে অবশ্যই কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন। যেমন সায়েন্টিস্টস সে দ্যাট, বিজ্ঞানীরা বলে যে দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্ম, পৃথিবী উষ্ণ হচ্ছে বা গরম হচ্ছে। তাহলে পৃথিবী কিন্তু কয়েক বছর আগে তেমন উষ্ণ বা গরম ছিল না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এখন পৃথিবী খুবই উষ্ণ হয়ে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। তো এই যে পরিবর্তন অবস্থা, পরিবর্তনশীল অবস্থা, এটিকে অবশ্যই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বর্ণনা করতে পারেন। যেমন ইংলিশ লেসনস অনলাইন আর বিকামিং পপুলার দিস ডেজ, মানে আজকের দিনে ইংলিশ লেসনস অনলাইন খুব জনপ্রিয় হচ্ছে, মানে ইংলিশ লেসনস গুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে বা হচ্ছে আজকের দিনে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আগে তেমন জনপ্রিয় ছিল না, মানুষ তেমন দেখতো না, মানুষ ইন পার্সনে গিয়ে দেখতো, যেমন আপনিও এখন আমার লেকচারটি দেখছেন। তাহলে এই যে এটা একটি পরিবর্তনশীল অবস্থা, সেটি বোঝাতে অবশ্যই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারেন। শেষ ব্যবহার, প্রি-ডিসাইডেড ফিউচার প্ল্যান, পূর্ব নির্ধারিত ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি আগে থেকেই একটি ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণ করে রেখেছেন, তবে সেটি ব্যক্ত করতে অবশ্যই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারেন। যেমন I am going to Dhaka tonight, আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। দেখুন আপনি হয়তো কথাটি সকালে বলছেন, কিন্তু আপনি যখন বলছেন তখন কিন্তু আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন রাতে। তো আপনি যে রাতে একটি ভবিষ্যতে একটি কাজ করতে যাবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার করতে পারেন। আরেকটি উদাহরণ, উই আর গেটিং ম্যারিড নেক্সট মান্থ, আমরা আগামী মাসে বিয়ে করছি। ধরুন দুজন কাপল আপনারা জিজ্ঞেস করলেন আপনি কখন বিয়ে হচ্ছে, তো তার উত্তর বলতে পারে আমরা আগামী মাসে বিয়ে করছি। তারা কিন্তু বিয়ে করবে আগামী মাসে, ভবিষ্যৎ পরিকল্পনা। তো সেটিকেও প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্ণনা করা যায়, উই আর গেটিং ম্যারিড নেক্সট মান্থ। আশা করি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে 4টি মূল ব্যবহার রয়েছে সেটি ভালোভাবে বুঝতে পেরেছে। প্রেজেন্ট পারফেক্ট নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে। আমি আশাবাদী আমার সম্পূর্ণ লেকচারটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট আমরা মূলত ব্যবহার করে থাকি বর্তমান সময়ে কোনো কাজ সংঘটিত হওয়ার পর যার ফলাফল এর পরেও বিদ্যমান থাকে বা অনুভূত হয় সে সমস্ত কাজের ক্ষেত্রে। ফর্ম বা গঠন, কিভাবে একটি প্রেজেন্ট পারফেক্ট বাক্য গঠিত হয়? সাবজেক্ট মানে কর্তা, যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত অথবা বাক্যে যিনি কাজ করছেন তাকে বলা হয় সাবজেক্ট। হ্যাভ বা হ্যাজ, এদের বলা হয় অক্সিলিয়ারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। সাবজেক্ট ভেদে এদের ব্যবহার ভিন্ন হয়ে থাকে। যেমন সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে অথবা কোনো প্লুরাল নাউন হয় তবে এরপর অবশ্যই হ্যাভ ব্যবহৃত হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট অথবা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম যা অবশ্যই সিঙ্গুলার হতে হবে, এরপর হ্যাজ ব্যবহৃত হয়। ভার্ব, ভিডি, টেন্সে আমরা সাধারণত 3 ধরনের ভার্ব নিয়ে কাজ করে থাকি, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। এদেরকে বলা হয় ফর্মস। আসুন একটু চার্টের মাধ্যমে জেনে নেই ভার্বের ফর্মস গুলা কিভাবে গঠিত হয়।
প্রেজেন্ট ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল যাকে বলা হয় V3 ফর্ম, এটাকে বলা হয় V2 ফর্ম, এটাকে বলা হয় V1 ফর্ম। ফর্ম অনুসারে ভাবকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইররেগুলারস আর একটি হচ্ছে রেগুলার। আসুন জেনে নিই ইররেগুলার কিভাবে গঠিত হয়। টিচ, থাউট, থাউট। দেখুন প্রেজেন্টে টিচ হলো টিচ, কিন্তু ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল পুরোই ভিন্ন। ইররেগুলার ফর্মগুলো সাধারণত মুখস্থ করতে হয়, যেগুলো প্রায় 200 থেকে 300টি রয়েছে। আপনি ধীরে ধীরে খুব সহজেই এগুলো মুখস্থ করে ফেলতে পারেন। তারপর দেখুন মেক, মেড, মেড, লস, লস্ট, লস্ট, ডু, ডিড, ডান। কখনো কখনো এরা তিনটি ফর্ম তিন রকম হয়ে থাকে, গো, ওয়েন্ট, গন। তো এদের বলা হয় ইররেগুলার ফর্মস। এবার আসি রেগুলার ফর্মসে। রেগুলার ফর্ম খুবই সহজ। আপনি প্রেজেন্ট ফর্মের সাথে ইডি যুক্ত করে ফার্স্ট বা ফার্স্ট পার্টিসিপল খুব সহজেই করে ফেলতে পারেন। যেমন ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। এবার আসুন এর ব্যবহার নিয়ে জানেন। প্রেজেন্ট পারফেক্টের শুধুমাত্র দু ধরনের ব্যবহার রয়েছে, এর বাইরে আর কোনো ব্যবহার নেই। প্রথম ব্যবহার লাইফ এক্সপেরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা। টাইম পিরিয়ড ইজ স্টিল অনগোয়িং, জীবন এখনো চলমান, গতিশীল। তো এই গতিশীল জীবনের কিছু অভিজ্ঞতা যখন আপনি বর্ণনা করবেন, সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে বর্ণনা করবেন। আসুন উদাহরণের মাধ্যমে জেনে নিন। নাইম হ্যাজ taught ইংলিশ টু মেনি স্টুডেন্টস। নাইম অনেক ছাত্রছাত্রীদের ইংরেজি শিখিয়েছে। এখানে নাইম কিন্তু এখনো ইংরেজি শিক্ষক, সে কিন্তু রিটায়ারমেন্টে যায়নি, সে এখনো পড়াচ্ছে, ভবিষ্যতেও পড়াবে। তো তার এই জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। যেমন এই যে দেখছেন পাস্ট, সে অতীতে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছে, বর্তমানে সে জীবনে জীবিত বেঁচে আছে এবং তার ক্যারিয়ার এখনো চলমান, সে ভবিষ্যতেও শেখাবে। তাহলে যেহেতু তার ক্যারিয়ার এখনো গতিশীল, সেক্ষেত্রে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে বর্ণনা করতে পারেন। ধরুন নাইম রিটায়ারমেন্টে চলে গিয়েছে, তখন আপনি যদি এই জিনিসটা বর্ণনা করেন তার জীবনের অভিজ্ঞতা, সেক্ষেত্রে আপনি বলবেন নাইম taught English to many students in his teaching career. তার মানে তার শিক্ষকতার জীবনে সে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছে, সে ভবিষ্যতে আর পড়ানোর কোনো সম্ভাবনা নেই, যেহেতু সে রিটায়ারমেন্ট আছে। তো এক্ষেত্রে আপনি প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করবেন। আরেকটি উদাহরণ, হি হ্যাজ ভিজিটেড কক্সেস বাজার 5 times। সে 5 বার কক্সবাজার ভিজিট করেছে বা ভ্রমণ করেছে। এই ক্ষেত্রে সে কিন্তু এখনো জীবিত বা বেঁচে আছে, সে ভবিষ্যতেও যেতে পারে। এক্ষেত্রে এর লাইফ এক্সপিরিয়েন্স হিসেবে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়েছে। ধরুন সে মারা গিয়েছে, সে আর জীবিত নেই, সেই ক্ষেত্রে আপনি বলবেন প্রেজেন্ট সিম্পলে। কিভাবে বলবেন? হি ভিজিটেড কক্সেস বাজার 5 times in his life। সে তার জীবনে 5 বার কক্সবাজার ভিজিট করেছে। এক্ষেত্রে হ্যাজ বলা বা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। আরেকটি উদাহরণ, I have made 2 videos in this week। এই সপ্তাহে আমি 2টি ভিডিও বানিয়েছি এটি সহ। তাহলে এই সপ্তাহে এখনো শেষ হয়নি, আমি আরো ভিডিও বানানোর সম্ভাবনা রয়েছে, তাই আমি অবশ্যই এটি বর্ণনা করবো প্রেজেন্ট পারফেক্টে। ধরুন সপ্তাহটি শেষ হয়ে গেল, তখন আমি বলবো I made 2 videos in last week। তাহলে আমি গত সপ্তাহে 2টি ভিডিও বানিয়েছি। যেহেতু সপ্তাহ শেষ, তখন আমি প্রেজেন্ট সিম্পলে বর্ণনা, পাস্ট সিম্পলে বর্ণনা করব। আরেকটি ব্যবহার, রিসেন্ট অ্যাকশনস অর ইভেন্টস। খুব সম্প্রতি হওয়া ঘটনা ক্ষেত্রে আপনি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবেন। যেমন সিফাত হ্যাজ ফিনিশড হিজ মিল। সিফাত তার খাবার শেষ করেছে। ধরুন সিফাতের মা কিচেন থেকে জিজ্ঞেস করছে, সিফাত হ্যাভ ইউ ফিনিশড ইউর মিল। যেহেতু তার মা তাকে খাবার দিয়ে গিয়েছে, সে ব্যাপারে জিজ্ঞেস করছে। তো সে ধরুন খাবার শেষ, তখন সে উত্তর বলবে ইয়েস মাম I have finished my meal। যেহেতু একটি রিসেন্ট ঘটনা। এরপর আরেকটি উদাহরণ, I have lost my wallet। ধরুন আমি সকালে ওয়ালেট নিয়ে বের হয়েছি আমার পকেটে, কিন্তু আমার দুপুরে সেন্স হয়েছে যে আমার পকেটে ওয়ালেট নেই। তখন আমি ওই ঘটনাটাকে বর্ণনা করবো অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে। তখন আমি বলবো I have lost my wallet। আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি বা মানি ব্যাগ হারিয়ে ফেলেছি। আরেকটি উদাহরণ, they have fought each other। তারা একে অপরের সাথে মারামারি করেছে। ধরুন
শিক্ষক ক্লাসে গেল। এবার যাওয়ার পর জিজ্ঞেস করলো, ওয়াই ডু ইউ লুক সো chaotic? কেন তোমরা দেখতে খুবই বিশৃঙ্খল বা বিশৃঙ্খল মনে হচ্ছে? তখন একজন উত্তর দিল, স্যার, দে হ্যাভ ফট ইচ আদার। তার মানে তারা একে অপরের সাথে মারামারি করেছে, তাই তারা দেখতে খুবই বিশৃঙ্খল বা chaotic মনে হচ্ছে। আমি আশা করি আপনারা আমার এই প্রেজেন্ট পারফেক্টের লেসনটি বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা বুঝেছিলাম অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পর যার ফলাফল বর্তমানেও বিদ্যমান থাকে বা অনুভূত হয়। তবে এখানে কন্টিনিউয়াস যুক্ত হয়ে বোঝাচ্ছে অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পরও বর্তমানেও সেটা চলমান আছে বা চলছে। ফর্ম বা গঠন। কিভাবে একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাক্য গঠিত হয়? সাবজেক্ট মানে হলো কর্তা, যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত অথবা যিনি বাক্যে কাজ করছেন। হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট ভেদে এদের ব্যবহার আমি প্রেজেন্ট পারফেক্টের লেসনে আপনাদের বলেছিলাম। বিং, বিং হলো বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে am, is, are, ফার্স্ট ফর্মে থাকে was, were এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে being। এর অর্থ বোঝায় কোন একটি কাজ হয়েছে বা কোথাও যাওয়া হয়েছে, থাকা হয়েছে বা কোন একটা কাজ চলমান আছে, এই সমস্ত ক্ষেত্রে। তবে এর ব্যবহার শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর পরে বের হয়। প্লাস ভার্ব উইথ আইএনজি, তার মানে হলো ভার্ব হলো কাজ যেটি দ্বারা একটি কাজের গতিশীলতা বা চলমান প্রক্রিয়াকে বোঝায়। অবশ্যই আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অবজেক্ট, অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যে কাজটি করছে, যেটিকে উদ্দেশ্য করে কাজ করছে, সেটিকে বলা হয় অবজেক্ট। আসুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার শুধুমাত্রই এক ধরনের, সেটি হলো অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, যে কাজগুলো অতীতে শুরু হয়েছে and are still ongoing এবং এখনো চলমান বা এখনো চলছে। উদাহরণস্বরূপ, Ayas has been playing football for an hour. Ayas 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। অথবা আপনি বলতে পারেন for 1 hour না বলে বলতে পারেন since 4 p.m. মানে 4টা থেকে খেলছে। তার খেলাটি কিন্তু 1 ঘন্টা আগে বা 4টায় শুরু হয়েছে, কিন্তু সে এখনো খেলাটি খেলছে। যেমন এখানে for এবং since এর ব্যবহার হয়েছে। আসুন জেনে নিই for এবং since কখন ব্যবহৃত হয়। For refers to a duration of time. For দ্বারা বোঝানো হয় একটি সময়ের ব্যাপ্তি, মানে ধরুন 1 hour, 1 week, 1 month, 5 years, 20 minutes, এই সমস্ত সময়ের আগে অবশ্যই for ব্যবহৃত হয়। আর since refers to a point of time. Since দ্বারা বোঝানো হয় একটা স্পেসিফিক বা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়। যেমন since 5 p.m., since Monday, since yesterday, since 2025। তো এগুলো হলো নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় যদি আপনি উল্লেখ করেন, অবশ্যই এর আগে আপনার since ব্যবহার করতে হবে। আর যদি আপনি ডিউরেশন অফ টাইম, একটা সময়ের ব্যাপ্তি বোঝান, তবে অবশ্যই আপনাকে for ব্যবহার করতে হবে। এরপরে আসি দ্বিতীয় উদাহরণে। I have been teaching English online for 9 days. আমি 9 দিন ধরে, যেটা একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, 9 দিন ধরে আমি ইংলিশে লেসন পড়াচ্ছি অনলাইনে। অথবা আপনি বলতে পারেন since 3rd January, যেটা স্পেসিফিক টাইম উল্লেখ করলে অবশ্যই আপনার থেকে since বলে যে টাইম থেকে আপনি শুরু করছেন ওই স্পেসিফিক টাইমটি বলতে হবে। 3 নম্বর উদাহরণ, Ayman has been learning English for 6 months. আইমান 6 মাস ধরে ইংরেজি শিখছে। তাহলে তার ইংরেজি শেখাটা এখনো চলমান। অথবা বলা যায় since সেপ্টেম্বর থেকেই, যেটা পয়েন্ট অফ টাইম। আরেকটি উদাহরণ, it has been raining all morning. সারা সকাল ধরে বৃষ্টি হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু for ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ all morning দ্বারা আপনি পুরো সকালটাকে আপনি উল্লেখ করে দিয়েছেন, সেক্ষেত্রে আর for বলার প্রয়োজন নেই। অথবা বলতে পারেন since 5 a.m. যদি আপনি পয়েন্ট অফ টাইম নির্দেশ করেন, তবে since বলে পয়েন্ট অফ টাইমটি উল্লেখ করতে হবে। এরপরে শেষ উদাহরণটি দেখুন, Rubel has been playing cricket for 20 years. রুবেল 20 বছর ধরে ক্রিকেট খেলছে। মানে
20 বছর ধরে এমন নয় যে সে লাগাতার দৈনিক রাত দিন খেলছে, না। তার মানে ক্রিকেট হলো তার একটি হ্যাবিট বা প্যাশন, যেটি সে 20 বছর ধরে খেলছে, যেটা একটা ডিউরেশন অফ টাইম দিয়ে বোঝানো হয়। অথবা বলতে পারেন সিন্স হি ওয়াজ আ চাইল্ড, মানে যখন তার শৈশবকাল থেকে, শিশুকাল থেকে, শিশুকাল বলতে 3 থেকে 12 বছরকে শিশুকাল বলে। তো ওই বছর এটা ওই এরিয়াটাকে একটা সিন্স মানে পয়েন্ট অফ টাইম হিসেবে আপনি ধরতে পারেন। তো এটাকে বলা হয় সিন্স হি ওয়াজ আ চাইল্ড। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অতীতে কোনো একটি কাজ শুরু হওয়ার পর বর্তমানেও সেটি চলছে, চলমান, সে সমস্ত কাজ বোঝাতেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ ব্যবহার হয়। ধন্যবাদ।